পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে, আয়নীকরণ শক্তি বাড়ে। উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে, আয়নীকরণ শক্তি কমে। এমনই হওয়ার কথা, কিন্তু সবসময় হয় না। খেয়াল রাখবা, পরীক্ষায় কিন্তু এগুলোই আসে, যেইগুলা ব্যতিক্রম ওইগুলোই পরীক্ষায় আসে। যেমন এই যে আমরা যে একটু এই গ্রাফটা লক্ষ্য করি, তাইলেই কিন্তু আমরা মোটামুটি এই ব্যাপারটাকে নিয়ে স্টাডি করতে পারবো। আমরা যদি একটু এই গ্রাফটার দিকে ভালোভাবে সবাই দৃষ্টি দেই, তাইলে একটু খেয়াল করার চেষ্টা করো তো। দেখো লিথিয়াম, আমরা তারপর দেখলাম বেরিলিয়াম। এখন লিথিয়ামের পরে বেরিলিয়াম, আমরা জানি বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কি হয়, কমে, তাহলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে তো বেরিলিয়ামের পরে বোরন এবং উঠার কথা, তারপরে যাওয়ার কথা কার্বন। কিন্তু এইখানে দেখলাম এই দুইটার বেলা একটু কি ঘটলো, গ্যাঞ্জাম ঘটলো, ঝামেলা ঘটলো। এইটা নিয়ে আমরা পড়াশোনা একটু এখন করব। খেয়াল করো, আমরা জানি যে এই যে আকার ব্যাসার্ধের চেয়ে আরেকটা জিনিস খুব বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করে ইলেকট্রন ত্যাগের ক্ষেত্রে, সেটা হলো ইলেকট্রন বিন্যাস। কি বলতো? ইলেকট্রন বিন্যাস। আমরা দেখতে পাই বেরিলিয়াম আর বোরন এর মধ্যে, দেখি যে বেরিলিয়াম বিন্যাস করলে কি বেরিলিয়াম 4 কি হয় বলতো, 1s2 2s2। আর বোনের বেলা কি বলতো, বোরন 5 1s2 2s2 2p কত 1। আমরা দেখতে পাই, তোমরা তো অবশ্যই সবাই জানো, এটা কি বলতো, খুবই স্থিতিশীল। এটা কি বলতো, খুবই কি স্থিতিশীল। আর আমরা জানি এই স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন নেওয়া কি বেশি কঠিন। যে অনেক স্থিতিশীল আছে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করা কি বেশি কঠিন। আর এটা কিন্তু স্থিতিশীল না, যদিও বাম থেকে ডানে আছে, এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, এর বেলায় বেশি শক্তি দিয়ে ইলেকট্রন ত্যাগ করার কথা ছিল, কিন্তু এর বেলা হয়ে যায় কি শক্তি বেশি। কেন? কারণ ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই বেরিলিয়ামটা কি দেখো তো 2s2, অর্থাৎ একেবারে পূর্ণ অর্ডার সৃষ্টি করে, অর্থাৎ এইটা কি বলতো অধিক স্থিতিশীল হয়ে যায়। এই স্থিতিশীল মূল কথাটা এটাই, ইলেকট্রন বিন্যাস আর স্থিতিশীল, এই দুটো ওয়ার্ড যদি মনে রাখতে পারো, ব্যতিক্রমটা খেয়াল রাখা পসিবল। তাহলে অধিক স্থিতিশীল কাঠামো, এখান থেকে ইলেকট্রন নেওয়া কি হয় কঠিন হয়। তাই যদিও বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কারণ বেরিলিয়ামের পরে বোরন, কিন্তু কার বেশি হয়ে যায়, বেরিলিয়ামের বেশি হয়ে যায়। এই জন্য গ্রাফটায় দেখো বেরিলিয়াম উপরে ওইটা বোরন নিচে নেমে যায়, তারপরে আবার কি কার্বন ওঠে। ক্লিয়ার এটুকু? আবার সেম কার্বনের পরে নাইট্রোজেন ঠিকই উঠে, নাইট্রোজেনের পরে অক্সিজেন থাকার কথা, নিয়ম অনুযায়ী এনার্জি বাড়ার কথা, সেম কথা, একেবারেই সেম কথা। নাইট্রোজেন আর কার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সেম কাহিনী ঘটে। নাইট্রোজেন ইলেকট্রন যদি আমরা করি, নাইট্রোজেন কত 7, কত 1s2 2s2 2p কত 3, আর অক্সিজেন 8 1s2 2s2 2p কত 4। আমরা জানি কোনো একটা অরবিটাল অর্ধপূর্ণ ও পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, তাইলে দেখো p6 হইল সবচেয়ে স্থিতিশীল, এর অর্ধেক যদি করি p3 তাও স্থিতিশীল। এটা কিন্তু স্থিতিশীল না, যদিও দেখো বেশি শক্তি দিয়ে নেওয়ার কথা অক্সিজেন থেকে, আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু হয় না। কেন হয় না? কারণ এই যে পিরিয়ডটা কেমন হয়ে যায়, অর্ধপূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? অর্ধপূর্ণ হয়ে যায়। এই অর্ধপূর্ণর কারণে এটা বেশি কি স্থিতিশীল, কি বলতো স্থিতিশীল। এই কাঠামোটি স্থিতিশীল হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন নেওয়া কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই জন্য আয়নীকরণ শক্তি কার বেলায় বেশি হয়ে যায়, নাইট্রোজেনের বেলায়, তারপরে কার বেলায়, অক্সিজেনের বেলায়। তো এই যে জন্য নাইট্রোজেনের পরে অক্সিজেন যাওয়ার কথা ছিল, কিন্তু না হয়, আর নাইট্রোজেন থেকে শক্তি আয়নীকরণ শক্তি কমে গেছে, তারপরে কার ফ্লোরিনের নিয়মের এগুলো ঠিকঠাকভাবে চলে। এইরকম গ্রাফও চাইতে পারে পরীক্ষায়, এরকম গ্রাফ দিয়েও আসতে পারে পরীক্ষায় প্রশ্ন। ঠিক আছে, আমি তোমাদের একটা প্রশ্ন মেবি গ্রাফ দিয়ে দিছিলাম, ঠিক আছে, হ্যাঁ এরকম থাকতে পারে। ক্লিয়ার একটুকু সবাই বুঝতে পারছো? এরকম গ্রাফ দিয়ে আসতে পারে, গ্রাফ আঁকতেও বলতে পারে। গ্রাফ এরকম ভিন্ন হইলেও কেন, এটা উদ্দীপকে থাকলো, এটা থাইকা বললো যে উদ্দীপকের গ্রাফটি ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো, তখন তুমি আয়নীকরণ শক্তি সুন্দর করে ব্যাখ্যাগুলো দিয়ে দিবা, ক্লিয়ার, এবং ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করবা। এবার আসো তার পরের মৌলগুলো আরও দুইটা ব্যতিক্রম ঘটে। কার কার বেলা ব্যতিক্রম ঘটে আমরা একটু দেখো সোডিয়ামের পরেই ম্যাগনেশিয়াম, ঠিক আছে, ম্যাগনেশিয়ামের পরে কী হওয়ার কথা, অ্যালুমিনিয়াম, কী হওয়ার কথা, অ্যালুমিনিয়াম, কিন্তু অ্যালুমিনিয়ামটা হয়ে যায় নিচে।
কেন? সেম ইলেকট্রন বিন্যাস। কীভাবে দেখো তো, ম্যাগনেসিয়াম কি বলো তো, 1s2 2s2 2p6 3s2, এই 3s2 কি অধিক স্থিতিশীল। অ্যালুমিনিয়াম তাহলে কী হবে, একটা বেশি 3s2 3p কি 1, তাহলে এটা কি স্থিতিশীল না, এটা স্থিতিশীল কাঠামো না, এখান থেকে ইলেকট্রন নেওয়া সহজ এটার তুলনায়, তাই তো। এই যে তারপরে সিলিকন ঠিক আছে, আবার ফসফরাস আর সালফারের বেলা গ্যাঞ্জাম ঘটে যায়, ঠিক আছে, সেম ইলেকট্রন বিন্যাস, আর এগুলো সব ঠিকঠাক থাকে। সো আশা রাখি এটুকু বোঝা গেছে কিনা বলো, পারবা? আশা রাখি এই গ্যাঞ্জামগুলোই পরীক্ষা বেশি আসবে, মানে তোমাদের গ্যাঞ্জামগুলো